এখনকার দিনে আমরা স্বাস্থ্য সচেতন হওয়ার খুব চেষ্টা করি, কিন্তু স্বাস্থ্যের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যটাকেও ঠিকভাবে রাখার অর্থাৎ সুস্থ রাখা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ আমরা দেখা যায় যে বিভিন্ন এজে বা মূলত এখন টিনেজ এজটাতে বেশি দেখা যায় যে মানসিকভাবে খুব সমস্যার মধ্যে তারা রয়েছে। বিভিন্ন কারণ হতে পারে, বুঝতেই পারছেন যে সেই বয়সটা একদমই অন্যরকম। সেই বয়সটাতে বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথায় আসে। একে তো পড়াশুনোর একটা বিষয় রয়েছে, তার পাশে আরো বিভিন্ন তার পাশাপাশি সমস্যা কিন্তু হতে পারে। এবং তাছাড়াও এখনকার দিনে মোটামুটি যুবক যুবতীদের মধ্যে দেখা যায় যে তারা প্রচুর ট্রমাটাইজড হয়ে থাকে, পাশাপাশি কখনো ডিপ্রেশনে চলে যায়, বিভিন্ন কারণ তাদের লাইফে ঘটে এবং মানসিকভাবে তারা ধীরে ধীরে একদম অসুস্থ হয়ে পড়ে। এবং সেরকম প্রচুর কেস কিন্তু এখনকার দিনে অবশ্যই দেখা যায়। এবং তার ফলে কি হয়, তার ফলে দেখা যায় তারা সাডেনলি সেন্সলেস হয়ে যাচ্ছে এবং শারীরিক বিভিন্ন সমস্যা এইগুলোর থেকে কিন্তু শুরু হয়। এবং সেরকমই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অভিনন্দা, আপনারা দেখছেন হেল্পলাইন। আর হেল্পলাইন মানেই আপনারা জানেন যে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয়, বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত টিপস কিন্তু ডক্টরসরা দিয়ে থাকেন। এবং আজও তার অন্যথা নয়, আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর অরুন্ধতী বিশ্বাস, এমডি সাইকিয়াট্রি। ডক্টর, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। হিস্টেরিয়া অনেকেই জানে হয়তো এই বিষয়টি, তাও যারা জানে না যে বিষয়টি নিয়ে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন, সেটা জানতে চাইবো যে হিস্টেরিয়া আসলে কি। হিস্টেরিয়া অনেকগুলো টার্ম দিয়ে এই রোগটাকে আমরা আখ্যা দিয়ে থাকি। এটার আলাদা আলাদা টার্মিনোলজি আছে, যেমন কনভার্সন ডিসঅর্ডার, ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এবং অনেক আগের এই টার্মটিকে বলা হতো হিস্টেরিয়া, যেটা আজকালকার দিনে আর ইউজ করা হয়ে থাকে না। আমরা জেনারেলি একে কনভার্সন ডিসঅর্ডারই বলে থাকি। তো সত্যি কথা বলতে গেলে যে বর্তমান যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিস্টেরিয়া একটা ভেরি কমন সাইকিয়াট্রিক এমার্জেন্সি। আমাদের হাসপাতালের যেগুলো এমার্জেন্সি বিভাগ, হ্যাঁ, জরুরি বিভাগ যেটা, সেখানে সব থেকে কি বলবো কমন যে সমস্যা নিয়ে মানুষগুলো আসেন এই হিস্টেরিয়ার সমস্যা নিয়ে বা কনভার্সন ডিসঅর্ডারের সমস্যা নিয়ে। তো শুরুতে আমি যেটা বলবো যে হিস্টেরিয়া এই টার্মটি এটার প্রবর্তক হলেন আমাদের সিগমন্ড ফ্রয়েড, যারা আমাদের সাইকিয়াট্রি বা সাইকোলজির পেশাতে রয়েছেন, তারা ভালো করেই মানুষের সম্পর্কে জানেন। সিগমন্ড ফ্রয়েড, তিনি এই টার্মটি প্রবর্তক। এবং যে পেশেন্টে এই রোগটিকে ফার্স্ট ডেমনস্ট্রেট করা হয়েছিল তার নাম অ্যানা ও, একজন মহিলা। আচ্ছা। এবার তাই প্রসঙ্গত বলে রাখি যে মেয়েদের মধ্যে হিস্টেরিয়া হওয়ার প্রবণতা ছেলেদের থেকে একটু বেশি। আচ্ছা। রেশিওটা আনুমানিক 2:1। তো ওয়াই ফিমেল। তো প্রথমে যেটা বলতে হবে, মেয়েরা একটু ইমোশনাল বেশি ছেলেদের তুলনায়, একদম। এবং তার থেকেও বিষয়টা দাঁড়ায় যে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলবো না, এটা একটু বলবো পেরিফেরাল যেগুলো এরিয়াজ আছে গ্রামের দিকে, যে সমস্ত এরিয়া যেখানে হিস্টেরিয়ার মতন সমস্যা একটু বেশি দেখা যায়, তাদের ক্ষেত্রে মহিলাদের মধ্যে যেটা দেখা যায়, তারা তাদের হয়তো চাপা ভাবাবেগ যেগুলো রয়েছে তারা হয়তো সেটাকে প্রকাশ করতে পারেন না। তো সেই যে ভাবনা, সেই যে স্ট্রেস, তার যে না বলা কথাগুলো, সেগুলো মনের অভ্যন্তরেই থেকে যায়, সেটা আর বহিঃপ্রকাশ ঘটে না। তো সেই জন্য একটু মেয়েদের ক্ষেত্রে স্পেশালি একটু ইয়াং এজে এবং পেরিফেরাল এরিয়াসগুলোতে, ভিলেজ এরিয়াসগুলোতে যেগুলো রয়েছে বা ডিস্ট্রিক্ট লেভেলে, এই সমস্ত জায়গার মহিলাদের মধ্যে একটু বেশি দেখা যায় হিস্টেরিয়ার সমস্যা বা কনভার্সন ডিসঅর্ডারের সমস্যা। এবং তার সাথে সাথে বাচ্চাদের মধ্যেও খুব দেখা যাচ্ছে। মোটামুটি কেমন এজে? যে কোনো বাচ্চাদের মোটামুটি স্কুল গোয়িং এজেই দেখা যায়, কারণ স্কুল গোয়িং এজে স্ট্রেসের মাত্রাটা অনেক বেশি থাকে। তারাও বাচ্চাদের ক্ষেত্রেও না, তারা খুব একটা ভালো করে সেটা প্রকাশ করতে পারে না, তাদেরকে কত গুরুত্বও দেওয়া হয় না। অবশ্যই তাদের যে বিল্ডিং, মানে একটা যে স্ট্রেস বিল্ড হচ্ছে তাদের মনের মধ্যে, সেটা পারিপার্শ্বিক চাপ থেকে বলুন, বাবা মার এক্সপেকটেশন বাচ্চার প্রতি, তার পারফরমেন্সের প্রতি, যে একটু পারফরমেন্স ঘাটলে চলবে না, সেটার একটা স্ট্রেস তার মধ্যে সবসময় বিল্ড আপ করছে। তার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার রয়েছে পড়াশোনার পাশাপাশি,
পিঠে বইয়ের ব্যাগের যে বোঝাটা সেটা দিনের পর দিন বেড়েই চলেছে, নাম্বার অফ সাবজেক্টস, এক্সট্রা কারিকুলার, সবকিছু চাপের মধ্যে থেকে তার যে ভেতরে যে স্ট্রেসটা সেটা সে রিলিভ করতে পারে, মানে সে বলতে অতটা পারে না, প্রকাশ করতে পারে না, সেটাও এরকম ভাবে কনভার্সন হিসেবে বেরিয়ে আসে বা হিস্টেরিয়ার মতন রোগ হিসেবে প্রকাশ পায়। আচ্ছা, মূলত যখন পেশেন্টরা যায় হসপিটালে, তারা কি কি সমস্যা বলে, মানে এক কথায় বলতে গেলে কি কি লক্ষণ রয়েছে? লক্ষণ অনেক কিছুই আছে। ফার্স্টে আমি যেটা বলবো যে ভেরি কমন যেটা দেখা যায়, ফিট হচ্ছে, বারবার বারবার ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার সাথে সাথে যেটা দেখা যায় যে বারবার বারবার সে মূর্ছা যাচ্ছে, হ্যাঁ, লাইক সিজার লাইক এপিসোড হচ্ছে, যেটাকে আমরা বলি মৃগীর সমস্যা। তার সাথে সাথে সে হঠাৎ করে বলছে সে চোখে দেখতে পাচ্ছে না, হঠাৎ করে সে ফিল করছে লাইক সবকিছু ধোঁয়াশা, সে চোখে দেখতে পাচ্ছে না। মানে সেটা কি খানিকক্ষণের জন্য নাকি পার্মানেন্টলি হচ্ছে? না না, খানিকক্ষণের জন্য সে ফিল করছে সে চোখে দেখতে পাচ্ছে না, ঠিক আছে। তার সাথে সাথে তার মনে হচ্ছে সে কথা বলতে পারছে না, সে হয়তো বলছে আমি কথা বলতে পারছি না, মানে সে আবভাব অঙ্গি ভঙ্গি করছে, সে কথা বলতে পারছে না, ঠিক আছে। সে ঢোক গিলতে পারছে না, সে বলছে যে হোয়াট এভার, সে হয়তো নিজের স্যালাইভা অব্দি গিলতে পারছে না, যেটাকে আমরা বলি গ্লোবাস হিস্টেরিকাস। সে হয়তো হাত পা নাড়াতে পারছে না, চলতে পারছে না, সে ফিল করছে তার হাত পা গুলো অবশ হয়ে গেছে। সে ফিল করছে যে আশেপাশের মানুষগুলো তার অচেনা, সে চেনা মানুষগুলোকে চিনতে পারছে না, ঠিক আছে। তো এই যে এই সমস্ত যে সমস্যাগুলো এগুলো দেখা যায়, এগুলোই জেনারেলি হিস্টেরি হিসেবে আসে, এগুলোই সমস্যা আসে। এছাড়া আসে যে তার হঠাৎ করে একটা অ্যাংজাইটি, অত্যধিক অ্যাংজাইটি হচ্ছে, সে ফিল করছে তার হাত পা সব ঠান্ডা হয়ে আসে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার বুক ধড়ফড় করছে, সে উত্তেজিত হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে সে ফিট, যেটা হয়। এবার যখন আমরা এই মানুষগুলোকে লাইক চেক আপ করবো, অবশ্যই এরকম অবস্থায় যখন আসবে আমার কাছে, আমি তো চেক আপ করবো না তার, তখন যদি আমি তার ভাইটালস দেখি সবকিছু নর্মাল থাকবে, তার ব্লাড প্রেশার, তার রেসপিরেটরি রেট, তার স্যাচুরেশন, সে যে বলছে যে সে নিঃশ্বাস নিতে পারছে না, আমি যখন তার স্যাচুরেশন মাপবো তার রক্তে অক্সিজেনের মাত্রা একদম সঠিক থাকবে, ঠিক আছে। তো ভেতরে কোনো অর্গানিক সমস্যা নেই। যখন সে বলছে যে তার সে চোখে দেখতে পাচ্ছে না, যদি তার আই চেক আপ করা হয় কিছু সেরকম ধরা পড়বে না। যখন দেখছি যে তার বারবার বারবার খিঁচুনি হচ্ছে, এবং বলতে হবে খিঁচুনিগুলো কিন্তু জেনারেল যেরকম খিঁচুনি হয় সেরকম খিঁচুনি মতো না, সেটা আমি পরে আসছি। 2-3 ঘন্টা ধরে তার খিঁচুনি হচ্ছে। তো আমরা যখন রুল আউট করার জন্য ইইজি করবো, যেটাকে আমরা ইলেকট্রো এনসেফালোগ্রাম বলি, ইইজি করবো বা ভিডিও ইইজি করি, সেক্ষেত্রে কিছুই ধরা পড়ে না। সিরাম প্রোল্যাকটিন লেভেল কখনো কখনো চেক করা হয়, কিছুই ধরা পড়ে না। তো আলটিমেটলি সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা অন্য কোথাও, মনে। এবার পেশেন্ট বলছে সে ঢোক গিলতে পারছে না, পেশেন্টের যখন তুমি লাইক গলাটা আমরা চেক আপ করবো, কিছুই নেই সেখানে, কোনো অবস্ট্রাকশন সেরকম কিছু আমরা পাচ্ছি না। পেশেন্ট বলছে তার হাত পা একদম নিস্তেজ হয়ে গেছে, হাত নাড়াতে পারছে না, সে চলতে পারছে না। আমি এরকম পেশেন্ট দেখি তাকে ধরে দাঁড় করানো হচ্ছে, পড়েও গেছে। তো যখন আমরা তার রিফ্লেক্সেস দেখবো, তার নার্ভ ঠিক আছে কিনা, আমরা কিছু কিছু রিফ্লেক্সেস দেখি, সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। যখন সে বলছে আমি কথা বলতে পারছি না, আমরা যখন তার কথা বাড়ানোর জন্য কাফ রিফ্লেক্স দেখি, তো যখন আমরা রিফ্লেক্সটা ইনডিউস করার চেষ্টা করি সে কাশবে, তার মানে তার ভয়েস ইনট্যাক্ট আছে কিন্তু সে কথা বলতে পারছে না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা কিন্তু শরীরে নেই, সমস্যাটা হচ্ছে মনে। তো এক্ষেত্রে আমাকে একটা সুন্দর একটা জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে যে নদী যখন প্রবহমান হয় বা গতিশীল হয়, তখন নদী তার স্রোতের সাথে সাথে না অনেক কিছু বয়ে নিয়ে চলে, যেমন পাথরের টুকরো, আমরাই হয়তো নিক্ষেপ করেছি কোনো নোংরা, বা আমাদেরই প্রার্থনার ফুল আমরা হয়তো সেখানে নিক্ষেপ করেছি, বা আমাদের হাজারো প্রার্থনা, আবেগ, অনুভূতি নিয়ে নদী কিন্তু এগিয়ে চলে, এবং সেটা এক জীবনী শক্তি নিয়ে শহরের পর শহর সে বয়ে চলে। আমাদের মানুষদের মনটাও ঠিক সেরকম গতিশীল, সে তার নিজস্ব ভাবাবেগ নিয়ে একের পর এক অধ্যায় সে এগিয়ে চলে। হাজারো আবেগ, অনুভূতি,
স্মৃতি, সহজাত প্রবৃত্তি সবকিছু নিয়ে মানুষের মন প্রগতিশীল হয়। এবং যখন মন প্রগতিশীল হয় তখন আমাদের জীবন সুস্থ থাকে, জীবনে কোনো সমস্যা আসে না। কিন্তু যখন এই গতির মধ্যে একটা বাধা সৃষ্টি হয় তখনই সমস্যা দেখা যায়, মানসিক সমস্যা দেখা যায়। এবং আমরা যে কথায় কথায় বলি যে আমার মনটা ভালো নেই, আমি খুব স্ট্রেস ফিল করছি, আমার মন উত্তাল হয়ে রয়েছে, আসলে মনটা কোথায়? আমাদের কিন্তু অজানায় উত্তর, এটা আজ অব্দি কিন্তু কেউ বলতে পারেনি যে মনটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত। আমরা জানি আমাদের কিডনি কোথায় আছে, আমরা জানি আমাদের ব্রেন কোথায় আছে, আমরা জানি আমাদের চোখ কোথায় আছে, আমরা জানি আমাদের হৃৎপিণ্ড কোথায় আছে, কিন্তু আমরা এটা কিন্তু জানি না মন কোথায় আছে। এবার এটা আমি জানি যে মনের 3টে লেয়ার আছে। আচ্ছা, এবার এই মনের লেয়ার্স গুলোই অ্যাকচুয়ালি হিস্টেরিয়ার কে ডিসক্রাইব করার জন্য আমি বলবো অনেকটাই হেল্প করে। মাঝে একটু আমি ইন্টারাপ্ট করছি একটা বিষয়ে। খানিকক্ষণ আগেই আপনি যেমনটা বললেন যে কোনো টেস্ট করে কিছু দেখা যাচ্ছে না, না, স্বাভাবিকভাবেই পরিবারের লোকজন বা বাড়ির বাবা মা যারা রয়েছে তারা তো গিয়ে কোনো মনোবিদ বা সেরকম সাইকিয়াট্রিস্টের কাছে আগেই নিয়ে যাবে না। তারা যেমন আপনি বললেন একটা এক্সাম্পল যে ঢোক গিলতে পারছে না, সেরকমই কোনো ডক্টরের কাছে নিয়ে যাবে, ফিজিশিয়ান বা কিছু, চোখে ডক্টরের কাছে নিয়ে যাবে যদি অন্ধকার দেখে। তাহলে তো তারা সেভাবে বিশ্বাসই করতে পারবে না। যখন ডক্টর বলবে তখন তো মেয়েটার কথা বা ছেলেটার কথা তারা বিশ্বাসই করতে চাইবে না। সেক্ষেত্রে কি অপশন? দেখুন, যখন এরকম একটা সমস্যা আসে কোনো স্পেশালিস্টের কাছেই তারা নিয়ে যায় অবভিয়াসলি, কিন্তু তারা যখন বিষয়টি কোনো অর্গানিসিটি খুঁজে পান না তখন আমরা তো ডাক্তার না, আফটার অল আমরাও বুঝতে পারি যে কার কি সমস্যা অনগোয়িং আছে। হ্যাঁ, একজন ইএনটি স্পেশালিস্ট বা একজন আই সার্জন তিনি যখন দেখছেন কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তিনিও বুঝতে পারেন এটা মানসিক কোনো একটা রুট থেকে আসছে। তখনই সেই ব্যাপারগুলো আমাদের কাছে রেফার আসে। একদমই, কারণ শুধুমাত্র বড়দের ক্ষেত্রে নয়, বাচ্চাদের ক্ষেত্রেও কোনো বাচ্চা যদি কখনো এরকম করে, হয়তো বাবা মা ভাববে যে পড়াশোনার থেকে যাতে একটু দূরে থাকা যায় সেই কারণে সেইগুলো মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে। হ্যাঁ, ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরেও যখন কোনো কিছু দেখা গেল না সেই মুহূর্তে, তাই আমার মনে হয় বাবা মায়েদের এই বিষয়ে এই এপিসোডটা স্পেশালি দেখা উচিত, এবং সেই কারণেই প্রশ্নটা রাখলাম। হ্যাঁ, কেননা আমি যেটা বললাম না যে আমি জানি না মন কোথায় আছে, কিন্তু মনের যে লেয়ার্স গুলো এটাই উত্তর দিয়ে দেয় যে হিস্টেরিয়া বা এই যে সমস্যাগুলো আসছে সে বাচ্চাদের ক্ষেত্রে বলো বড়দের ক্ষেত্রে বলো, এটা তারা নিজস্বভাবে তৈরি করছে না। অনেক টেনশন বা কিছু এই সমস্ত কারণে। হ্যাঁ, এটাই আমি বলছি যে লেয়ার্স, যেটা আমি বলছিলাম যে মনে কিছু কিছু লেয়ার্স আছে। হ্যাঁ, আমাদের মনটাকে যদি আমি একটা এরকম আইসবার্গের মতন ভাবি বা ত্রিভুজের মতন ভাবি, একদম ডিপেস্ট যেটা লেয়ার সেটাকে আমরা বলি আনকনসিয়াস মাইন্ড। এবার এই আনকনসিয়াস মাইন্ডটা হচ্ছে আমাদের ধরাছোঁয়ার বাইরে। এখানে আমাদের সহজাত প্রবৃত্তি, স্মৃতি, আমাদের আবেগ, আমাদের অনুভূতি এগুলো চাপা পড়ে থাকে। এবং এই আবেগ, অনুভূতি, স্মৃতি, সহজাত প্রবৃত্তি এগুলো হচ্ছে একটু রিপ্রেসড ভাবে থাকে, মানে চাপা পড়া থাকে। এগুলো বাস্তবে গ্রাহ্য নয়। কেননা মানুষটির ক্ষেত্রে যদি এই অনুভূতি স্মৃতিগুলো বাইরে আসে, তার মনে কনসিয়াসনেসে আসে, যেটা আমাদের কনসিয়াসনেসে আমরা অলওয়েজ রয়েছে, যেটা টপ মোস্ট লেয়ারে থাকে, কনসিয়াসনেসে যদি আসে এই চাপা পড়া অনুভূতি, আবেগ, স্মৃতিগুলো বা সহজাত প্রবৃত্তিগুলো বা আমার হিডেন ডিজায়ার্স গুলো, তাহলে সেটা গ্রাহ্য হবে না সামাজিক লেভেলে। কেননা এটা কিছুটা র থাকে, সেই জন্য এটা একদম ডিপেস্ট লেয়ারে থাকে। একটা সাপোজ একটা বাচ্চা বা একটা খুব কম বয়সে একটি মেয়ে কোনোভাবে হয়তো শারীরিকভাবে নিগ্রহ হয়েছে, বা খুব ছোটবেলায় হয় বিভিন্ন রকমের সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, এই যে মেমোরিটা দ্যাট ইজ ভেরি ট্রমাটিক টু হার, এন্ড এটা তার পক্ষে গ্রাহ্য করা সম্ভব হবে না। যখন সে বড় হবে বয়সের সাথে সাথে তার কাছে এই স্মৃতিটা গ্রাহ্য হবে না, সে সেটাকে নিতে পারবে না। সেই জন্য এই স্মৃতিগুলো একদম আনকনসিয়াস মাইন্ড, একদম ডিপেস্ট লেয়ারে একদম রিপ্রেসড অবস্থায় থাকে, প্রথিত হয়ে থাকে। তো এই আনকনসিয়াস মাইন্ডের স্মৃতিগুলো জাস্ট যাকে বলে রিজার্ভ। এবার তার উপরের লেয়ার যেটা, সেটাকে আমরা বলি প্রি কনসিয়াস মাইন্ড। এটাকে আমরা বলতে পারি গেট কিপারের মতন। এই গেট কিপার দিয়ে নিয়ন্ত্রিত হয় আমরা কনসিয়াসনেসে কোন আবেগ অনুভূতিগুলোকে অ্যালাউ করব।
জেনারেলি আমরা এখন যে রকমের মেন্টালিটি নিয়ে রয়েছি বা আমাদের এখন যে চিন্তাধারাটা হয়েছে সেটা অনেকটা কি বলবো লাইক গ্রাহ্য করার মতন, হ্যাঁ, সেন্সার্ড ওয়েতে রয়েছে, যাতে আমরা সামাজিকভাবে বাঁচতে পারি, হ্যাঁ, একটা মানে সুখে একটু শান্তিতে থাকতে পারবে। একদম সেন্সার্ড যাকে বলে, সেন্সার্ড থিংস আর অ্যালাউড ইন কনসিয়াসনেস। বাট এই যে যখন আমি বললাম স্ট্রেস, বাচ্চাদের ক্ষেত্রে পড়ার স্ট্রেস, অতিরিক্ত পড়ার স্ট্রেস, অ্যাডাল্টহুডে যদি সে কলেজে যায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে বা কাজের জায়গায় অতিরিক্ত স্ট্রেস, ভেরি কমনলি ইন কেস অফ রিলেশনশিপ, যে সময় কারণ রিলেশনশিপ ইস্যুসেও কনভার্সন ডিসঅর্ডার ভেরি কমন, হিস্টেরিয়া ইজ ভেরি কমন কাপলদের মধ্যে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যদি ইন্টারপার্সোনাল খুব কনফ্লিক্ট বেশি হয়, খুব ঝামেলা ঝগড়া চলছে কাপলসদের মধ্যে, ডাইভোর্সের সিচুয়েশন এসে গেছে, এই যে অত্যধিক একটা স্ট্রেসফুল সিচুয়েশন, এই সময়টাতে কি হয়, এই যে মানুষের মনটা, আমাদের যে মনটা এই স্ট্রেসটাকে না অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, এবং এটাকে আমরা বলি স্ট্রেস ইন্টারনালাইজেশন। আমরা আত্মীকরণ করতে থাকি এই পারিপার্শ্বিক স্ট্রেসটাকে, এবং এই যে আত্মীকরণ বা ইন্টারনালাইজেশন হচ্ছে স্ট্রেসটা, এটা গিয়ে হিট করে এই একদম আনকনসিয়াস মাইন্ডকে, যেখানে আমি বললাম সমস্ত কি বলবো আনসেন্সার্ড যেগুলো আমাদের আবেগ, অনুভূতি, স্মৃতি বা ভাবাবেগ রয়েছে, যে প্রবৃত্তিগুলো রয়েছে, যেগুলো চাপা রয়েছে, which are not censored, সেটাকে স্ট্রাইক করে এই স্ট্রেসটা। এবং এই স্ট্রাইক করার ফলে এই ভাবাবেগগুলো ধীরে ধীরে ওই গেটকিপার মানে প্রি কনসিয়াস মাইন্ড, যেটা আমি বললাম সেকেন্ড লেয়ারে থাকে, সেটা দিয়ে ধীরে ধীরে সেটা কনসিয়াস লেভেলে আসতে থাকে, মানে কনসিয়াসনেসে আসতে থাকে। মানে আমাদের এই বর্তমান সময় যে আমরা যেমন বসে আছি, আমাদের একটা কনসিয়াসনেসে রয়েছি, সেন্সার্ড মাইন্ডে আসতে শুরু করে দেয়, এবং সেটা খুব একটা সুখকর হয় না মানুষটির ক্ষেত্রে। সে মেনে নিতে পারে না কি হচ্ছে, হোয়াট ইজ দিস, লাইক এরকম। তার পক্ষে ওটা সেটার সাথে কোপ করে ওঠা খুব মুশকিল হয়ে যায়। তাহলে প্রিভিয়াস কোনো ঘটনা সেগুলোর সেটা একটা বড় কারণ, পাশাপাশি বর্তমানে কোনো ঘটে যাওয়া কারণ, যেই কারণে আমি ডিপ্রেশনে চলে গেলাম, সেরকম কোনো কারণে কি সেটা যদি সে কোপ আপ না করতে পারে, সেটা গিয়ে যদি কোনোভাবে খুব ওভারওয়েলমিং হতে হবে, একটা ছোটখাটো কারেন্ট সিচুয়েশনে মানে ওভারওয়েলমিং স্ট্রেস হতে হবে, যেটার সাথে সে কোপ আপ করতে পারছে। সবার কোপ আপ করার ক্ষমতা সেম নয়, আমার যেরকম কোপ আপ করার ক্ষমতা, তোমার যেরকম কোপ আপ করার ক্ষমতা ডিফারেন্ট পুরো, ঠিক আছে? সেরকম এই মানুষগুলোর ক্ষেত্রে কোপ আপ করার ক্ষমতাগুলো একটু কম হয়। তো যখন একটু ওভারওয়েলমিং স্ট্রেস আসে, মনের এক কথা, মন দুর্বল হয় না, আমাদের মন কখনোই দুর্বল হয় না। আমরা হচ্ছে কি, আমরা সিচুয়েশনটাকে মেনে নিতে পারি না, আমাদের অ্যাডজাস্ট করার ক্ষমতা বা মেনে নেওয়ার ক্ষমতাটা সবার সেম নয়। সবার ক্ষেত্রে যেহেতু সেটা সেম নয়, তো ওভারওয়েলমিং কোনো কিছুই হলে সেটা গিয়ে যখনই ওই আনকনসিয়াস মাইন্ডের ওই ব্যাপারটাকে স্ট্রাইক করবে, তখনই যে ভাবাবেগগুলো আমাদের কনসিয়াসনেসে আসতে শুরু করে দেয়, সেটারই বাহ্যিক প্রকাশ ঘটে এই সমস্ত সিমটম দিয়ে, যেটা তুমি আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলে। বারবার ফিট হচ্ছে, বারবার মনে হচ্ছে মূর্ছা যাচ্ছে, বারবার মৃগীর মতন খিচুনি হচ্ছে, মানে কিন্তু মৃগী নয়, হ্যাঁ, কথা বলতে পারছে না, চোখে দেখতে পাচ্ছে না, হাত পা নিস্তেজ হয়ে গেছে, চলতে পারছে না, কোনো কিছু এটার কি কারণ হতে পারে? ভয় তো ঠিক না, তার ভাবাবেগগুলো যেহেতু চাপা পড়েছিল, সেটা হঠাৎ করে সেটা কনসিয়াসনেসে আসছে, তো সে সেটা ব্যক্তও করতে পারছে না, সে বলতেও পারছে না, কেননা অবশ্যই সেটা চাপা মনোভাবের মানুষগুলোর ক্ষেত্রে একটু বেশি হয়। কারণ আমি বললাম যেটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, যে তারা অনেক ক্ষেত্রেই তাদের ইমোশনস, ভাবাবেগকে ব্যক্ত করতে পারেন না। আচ্ছা, কোনো কিছুর প্রতি অ্যাডিকশন কি এগুলো এই সমস্যাটাকে আরো বাড়িয়ে দিতে পারে? হ্যাঁ, অ্যাডিকশন বাড়াতে পারে, কেননা আজকের দিনে এতটাই মানুষের স্ট্রেস লেভেলটা হাই হয়ে গেছে, মানুষ বিভিন্ন রকমের নেশায় লিপ্ত হয়ে গেছে। এবার যখন এই নেশা করার টেন্ডেন্সি বাড়ে, স্পেশালি হার্ড ড্রাগস যেগুলো হয়, সেগুলো যখন নেয়, তখন এই সমস্যাগুলো আরো বেশি হয়, বেশি বাড়াবাড়ি লেভেলে হয়। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে ফোন অ্যাডিকশন এরকম কোনো কারণ হতে পারে? না, ফোন অ্যাডিকশনটা ঠিক এর সাথে একদমই ডিফারেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে মেইন হচ্ছে তাদের স্ট্রেসের সাথে কোপ আপ করতে না পারা, ওভারওয়েলমিং স্ট্রেস আজকালকার দিনের বাচ্চাদের। হ্যাঁ, রাগ জেদ এসবের সাথে কোনোভাবে রাগ জেদের সাথে সেরকম কিছু নেই।
বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাই, যেগুলো আমি প্র্যাকটিক্যাল, যেটা আমি ক্লিনিকে বা আমি তো একটা সাইকিয়াট্রিক হসপিটালের সাথে যুক্ত, সেখানে যে সমস্ত জিনিস নিয়ে আসে বাচ্চারা, তার মধ্যে এইগুলো আসে না। সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে রিফ্লেকশনটা অন্যরকম ভাবে হয়। হ্যাঁ, তো সেটা আলাদা। রাগ জেদের সাথে কোনো সম্পর্ক নেই, ফোনের সাথে সম্পর্ক নেই, সেটা আলাদা দিকে চলে যায়। সেটা আজকালকার দিনে বাচ্চাদের অন্য রকমেরই সমস্যা হয়ে গেছে, ফোনের প্রতি অ্যাডিকশন। দ্যাটস নট রিলেটেড টু হিস্টেরিয়া। আর এসব ছাড়াও অন্যান্য কোনো মানসিক সমস্যাও কি এর সাথে থাকতে পারে? হ্যাঁ, অন্যান্য মানসিক সমস্যার মধ্যে যেটা আমি বলবো খুব কমন, অ্যাংজাইটি। আচ্ছা। একটা মানুষের যদি অ্যাংজাইটির লেভেলটা খুব বেশি থাকে, তাদের ক্ষেত্রে সমস্যাটা খুব বেশি আসে। কেননা আমি যেটা বললাম যে অ্যাংশিয়াস মাইন্ড, দিস ইজ নট আ স্টেবল মাইন্ড, তো তাদের ক্ষেত্রে এটা খুব সমস্যাজনক হয়ে যায়। এবং তার সাথে যেটা আমি বলবো, ব্যক্তিত্বের সমস্যা, স্পেশালি আমি বলবো বর্ডারলাইন পার্সোনালিটি যাদের রয়েছে, যেটা আজকালকার দিনে এগেইন মেয়েদের ক্ষেত্রে খুব কমন। বর্ডারলাইন পার্সোনালিটিতে ভুক্তভোগী মানুষের মধ্যে মেয়েদের সংখ্যা সব থেকে বেশি হয়। ঠিক আছে, তাদের ক্ষেত্রে যেটা আমি তোমাকে বললাম, যে কোনো রকমের স্ট্রেস এলে সেটাকে সাথে মোকাবিলা করা একটু ডিফিকাল্ট হয়ে যায় বর্ডারলাইন পার্সোনালিটির মানুষগুলির ক্ষেত্রে। হ্যাঁ, তাদের ইমোশনাল টলারেন্স, যেটা স্ট্রেস টলারেন্স, যেটা সেটা খুব কম হয়, কোনো রিজেকশনকে মেনে নিতে পারেন না। তো সেক্ষেত্রে এই মানুষগুলোর ক্ষেত্রেও হিস্টেরিয়ার সমস্যা একটু বেশি হয়। এছাড়া হিস্ট্রিয়নিক পার্সোনালিটি আছে, সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটু অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সি থাকে। লাইক যেটা আমি বলছিলাম যে ডিস্ট্রিক্ট লেভেলে বা একটু গ্রামের দিকে যে সমস্ত মানুষজন থাকেন, সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তাদের জীবনটা একটু গতানুগতিক। কিছুদিন হয়তো পড়াশুনো করলো, পড়াশুনো করার পর তাদের হয়তো বিয়ে দিয়ে দেওয়া হলো। অনেক আকাঙ্ক্ষা ছিল, সেটা তাদের মনেই থেকে যায়। হয়তো কিছু করার ছিল জীবনে, হয়তো পড়াশোনাটাই একটু বেশি দিন করার ইচ্ছে ছিল, বা কিছু একটা করে দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু সেটা হয়তো তাকে চান্স দেওয়া হলো না, তাকে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবার বিয়ে দেওয়ার পর তার কাঁধে হয়তো খুব কম বয়সে বিয়ে দেওয়া, কম বয়সী মেয়েদের ক্ষেত্রে মেয়েটা বেশি পেয়েছি, খুব কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হলো। তার ঘাড়ে এসে পড়লো অপরিসীম দায়িত্ব, যে সময়টা তার পড়াশুনো, নিজের কেরিয়ারের দিকে দেওয়া উচিত ছিল, সেটা সে দিতে পারেনি। সমস্ত কিছু সবকিছু তার সাথে ওভারথিংকিং কতটা এর সঙ্গে যোগাযোগ রয়েছে? না, ওভারথিংকিং ঠিক না। ইটস অল অ্যাবাউট রিলেটেড টু স্ট্রেস। ইটস অল অ্যাবাউট রিলেটেড টু হাউ ইউ কোপ আপ উইথ স্ট্রেস, অ্যান্ড স্ট্রেসটা কিরকম লেভেলের। আমি যেটা বলবো, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, যেটা সম্পর্কের সমস্যা, সেটা সব থেকে বেশি এফেক্ট করে এই মানুষগুলির ক্ষেত্রে। এবং নবদম্পতির ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, বা রিলেশনশিপে রয়েছে এই সমস্ত একটু ইয়াং এজে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব কমন। তাহলে আজকের দিনের সাপেক্ষে চ্যালেঞ্জিং সিচুয়েশন কি? চ্যালেঞ্জিং সিচুয়েশন আমি বলতে গেলে তোমাকে আমি আমার ক্লিনিক বেসিসে বলি, যেটা খুব ইন্টারেস্টিং হবে। ওকে, চ্যালেঞ্জ ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আ সাইকিয়াট্রিস্ট, একজন হিস্টেরিয়া পেশেন্টকে ডিল করা। কেন বলছি? পেশেন্টের যেটা আমি সব থেকে কমন পাই, সেটা আমি ফার্স্টে বলবো, খিচুনি হচ্ছে কিন্তু খিচুনি না ওটা। এবার এটা আমি বুঝবো কি করে? পেশেন্টই এসছে, পেশেন্টের ঘন্টার পর ঘন্টা খিচুনি হচ্ছে, যেটা জেনারেলি হয় না। একটা খিচুনি যে পেশেন্টস গুলো হয়, তাদের জেনারেলি 1 থেকে 2 মিনিটের মতন সারা শরীরে ওরকম খিচুনির মতন হয়, সারা শরীরে ওরকম কম্পন সৃষ্টি হয়। তার সাথে সেটা হয়তো ঘুমের মধ্যে হতে পারে, তার সাথে তার টাং বাইট হয়, ফ্রথিং হয়, মানে মুখ থেকে গেজা বেরিয়ে আসা, সাথে হচ্ছে ইনভলেন্টারি ইউরিন বা স্টুল পাস হয়ে যাওয়া। ঠিক আছে, এইগুলো জেনারেলি হয়। একটা এই যে পুরো মৃগী হওয়ার পর একটা কনফিউজ স্টেটে থাকে। কিন্তু এই পেশেন্টসদের ক্ষেত্রে যারা কনভার্সন ডিসঅর্ডার বা হিস্টেরিয়াতে যে সমস্ত খিচুনিগুলো হয়, সেটাকে আমরা জেনারেলি PNES বলি, সাইকোলজিক্যাল নন এপিলেপটিক সিজার বলি। আগে এটাকে সিউডো সিজার বলা হতো, বাট এটা খুব খারাপ শোনায় শুনতে, মানে কেননা মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়, তার মানে নাটক করছে। নাটক নয় এটা, আমি যেটা আগেও বললাম, এটা নাটক করে না পেশেন্ট, এটাকে আমরা তাই PNES বলি। এক্ষেত্রে ব্যক্তি বিশেষ তার কখনো সুপ্ত অবস্থা, মানে শুয়ে থাকা অবস্থায় কখনো খিচুনি হয় না। তার খিচুনিটা আসে যখন চারপাশে মানুষ থাকে। ঠিক আছে, ইদার বাড়িতে ফ্যামিলির মাঝখানে হয়, অথবা
তার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বা কাজের জায়গা যেখানে, সেখানে হয় খিঁচুনিগুলো। একদম। এবারে আমরা সরাসরি যেহেতু একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানে, তাই কথা বলবো এই যে এত ভয়াবহ একটা সমস্যা, তার চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? চিকিৎসা পদ্ধতি তো প্রথমে আমি বলবো যে আমাদের ফার্স্টে জানতে হবে যে কারণটা কি, কিসের জন্য এই ব্যাপারটা হচ্ছে, খিঁচুনিটা কেন হচ্ছে, বা এই বারবার ফিটটা কেন হচ্ছে, আশেপাশে কি কোনো স্ট্রেস রয়েছে। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে যায় যে কখনো কখনো যেটা দেখা যায় ট্রান্স বা পজেশন, ভূতে ভর করেছে, এরকমও একটা কন্ডিশন নিয়ে আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মানুষ চলে যান বিভিন্ন পেট হিলারের কাছে, তাবিজ কবচ, জল পোড়া, তেল পোড়া এসব নেন, এবং তার মনে হতে থাকে যে তার ভেতরে হয়তো কোনো ভূত বসবাস করছে। সেরকম সেটা বিলিফ সিস্টেমে চলে যায়, যেটা আমাদের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যায় সেটা সরানো। তো এই চ্যালেঞ্জিং সিচুয়েশন, মানুষের মন থেকে ভ্রান্ত ধারণাটাকে সরাতে হবে যে অ্যাকচুয়ালি সমস্যাটা তার মনে, কোনো ভূত বা কোনো পিশাচ বা কোনো নাটক সে করছে না। সেটা ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে, মানে ট্রিটমেন্টের ফার্স্ট ধাপ এটা। তার সাথে হচ্ছে যদি কোনো রকমের মানসিক সমস্যা থাকে তাহলে সেটাকে আমাদের ডিল করতে হবে, মেডিসিনস দিতে হবে, সাইকো এডুকেশন করতে হবে। কিন্তু আমি বলবো যে সবার আগে মানুষের মধ্যে থেকে এই ভ্রান্ত ধারণাটাকে সরাতে হবে যে পেশেন্টই নাটক করছে, অথবা যেটা সব থেকে কমন খিঁচুনির পাশাপাশি যেটাকে আমরা বলি পজেশন, ট্রান্স বা পজেশন, যেটা কনভার্সন বা হিস্টেরিয়াতে দেখা যায়। হ্যাঁ, এক্সরসিজম মুভিটা দেখেছো, দ্য এক্সরসিস্ট মুভিটা দেখেছো? সেখানে যে এরকম পুরো চক্রাকার একটা মেয়েটি ওরকম হয়, ওরকমও দেখা যায়। ঠিক আছে, একদম পুরো বডি বেঁকে যাচ্ছে, মানে সেটাও মানসিক এই সমস্যার কারণেও হতে পারে। এক্স্যাক্টলি, ওটাকে আমরা বলি ওপিস্থোটোনাস পজিশন। এতটা স্ট্রেস সে ফিল করতে শুরু করে তার ভেতরে ভূত ঢুকে গেছে, বা কেউ কিছু করে দিয়েছে, এবং সে টোটালি তার ভেতরে মানুষটি ডিফারেন্ট। কেউ বেরিয়ে আসার কি উপায়? এটার বেরিয়ে আসার প্রথম উপায় হচ্ছে যে তাকে বুঝতে হবে যে কোনো একটা সমস্যা রয়েছে, স্ট্রেসটাকে আইডেন্টিফাই করতে হবে রাদার দ্যান জাজিং দ্য পারসন। সে তো সেই সিচুয়েশনই নেই বোঝার, তাহলে পরিবারকে আগে সাপোর্ট দিতে হবে, এবং তার সাথে সাথে মানুষটি যখন মানুষটি আমার কাছে আসছে, সে তো তার নিজের মধ্যে নেই। সাপোজ একটা ট্রান্স বা পজিশনে অ্যাক্টিভ ব্যক্তি আছেন, তিনি তো জানবেন না তার সমস্যা কি রয়েছে। তো তাকে আমাকে নর্মালাইজ করে অবশ্যই তাকে ধীরে ধীরে তার মধ্যে থেকে সমস্যাটাকে আমাকে বের করে আনতে হবে। এর জন্য খাবারের কোনো মেডিসিন বা এরকম কিছু আছে কি? অবশ্যই, যেটা তার অনগোয়িং, যেটা যদি অ্যাংজাইটির সমস্যা থাকে তাহলে অ্যাংজাইটির মেডিকেশনস, ডিপ্রেশন থাকলে ডিপ্রেশনের মেডিকেশনস, এগুলো মানে পুরোপুরি যেটা মানে সমস্যা রয়েছে সেটার বেসিসে আমাকে মেডিকেশনস চুজ করতে হবে। একদমই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা বুঝলাম, যেটা আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন, যেখানে এই সমস্ত সিমটমস গুলোর পেছনে যে আমরা অলৌকিক কিছু ভাবি, বা এই যে কুসংস্কারাচ্ছন্ন যে বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের রয়েছে, বা এগুলোকে গুরুত্ব না দেওয়া, কারণ সাধারণভাবেই ডক্টরের কাছে গেলে তিনি কিছু ধরতে পারেন না, এবং তারপর আমরা এরকমটাই ভাবি হয়তো মিথ্যে বলছে। তো এই সমস্ত বিষয়গুলোকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, আশা করি আজকের এপিসোড দেখে আপনারা বুঝতেই পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ ডক্টর আপনাকে। নমস্কার।